ভাঙেনি, একটা ফ্যাসিস্ট চলে গিয়েছে। কিন্তু এই যে সরকার, সে আসলে কিভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে? তার শ্রেণী চরিত্র আর সেই আওয়ামী লীগের শ্রেণী চরিত্র তো এখন পর্যন্ত আমরা একই রকমই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে এই যে অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে থাকা নারীরা, তারাই নিরাপদে নাই। তাদেরকে বিভিন্ন জায়গায় স্লাট শেমিং করা হচ্ছে, তাদেরকে করা হচ্ছে অন্যায়ভাবে বহিষ্কার। আমি একটু মনে করিয়ে দিতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিগত 10 দিনের থেকে বেশি দিন ধরে আন্দোলন করছে। কারণ একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যার, প্রক্টরের, সেই প্রক্টরই শিক্ষার্থীদেরকে নিয়ে ফেসবুকে স্লাট শেমিং পোস্ট দেয়। এবং যেই 10 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, তাদের বহিষ্কার আদেশ এখনো তুলে নেওয়া হয়নি। বন্ধুগণ, এই হচ্ছে আমাদের বৈষম্যহীন বাংলাদেশের নতুন চরিত্র। 3 ফেব্রুয়ারি ঢাকার রাজধানীতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। 20 ফেব্রুয়ারি রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণ এবং গতকাল 21শে ফেব্রুয়ারি রংপুরের মিঠাপুকুর উপজেলার এক শিশু শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয়। অভিযুক্তের পরিবার থেকে জানা যায়, ধর্ষক রাহুল আমিন পলাতক এবং রাহুল আমিনের পরিবার প্রভাবশালী এবং তারা ভিকটিমের পরিবারকে চাপ দেয় স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে না পাঠানোর। গতকাল এ নিয়ে কিছু ঘাটাঘাটি করতে গিয়ে একটা গবেষণামূলক বইয়ে একটি ধর্ষণমূলক মামলা এরকম পেলাম যে ভিকটিম অভিযুক্তের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেই মামলার রায় দেওয়া হয় অভিযোগকারী নারী সহজলভ্য, তার মর্যাদা কম, ফলে এই অভিযোগ বিশ্বাস করা যায় না। আদালত এই সহজলভ্য নারীর অভিযোগের উপর আস্থা রাখবার মতন কোনো স্পষ্ট প্রমাণ পায়নি। কাজের মেয়ে সহজলভ্য, এই অবস্থানের বিচারে মামলা খারিজ হয়ে যায়। এই একই ধারাবাহিকতায় সাক্ষ্য আইন ব্যবহার করা হয়েছে এমন মামলায় দেখা যায় ডিভোর্সি, একাধিকবার বিবাহিত নারী কিংবা সন্তান আছে এমন ডিভোর্সি নারীকে সহজলভ্য হিসেবে মামলায় চিহ্নিত করে ধর্ষণের মামলা খারিজ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা এমন একটি পুরুষতান্ত্রিক পুরুষালী মতাদর্শের সমাজে বাস করি যেখানে নিপীড়নের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্বয়ং নিপীড়িত হওয়ার যোগ্যতা। সেনাবাহিনীর পেটের ভেতর থেকে একটা ইন্টারিম বের হয়, তখন আমরা সবাই বিজয় উল্লাস করতে ব্যস্ত হাসিনার পতনের কারণে। কিন্তু আমরা আসলে কাঠামোটা ভাঙতে পারিনি। আমরা পূর্বের গণঅভ্যুত্থান থেকে দেখেছি 69-এ যখন আইয়ুবের পতন হয় তখন কিন্তু এরশাদেরও জন্ম হয়, তারপর 90-এ যখন এরশাদের পতন হয়, তারপর হাসিনার মতো স্বৈরাচারেরও জন্ম হয়। কিন্তু পরবর্তীতে যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেই কাঠামো আমরা ভাঙতে পারিনি, যার ধারাবাহিকতায় এখনো শ্রমিকের উপর গুলি চলে, এখনো বাজারে সিন্ডিকেট বিদ্যমান, এখনো দেশে ধর্ষণ চলছে। সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে 774 জন নারী যে ধর্ষণের শিকার হয়েছে, এই বিষয়ে ইন্টারিম কি জবাব দিবে? কয়জন ধর্ষকের, এর মধ্যে কয়জন ধর্ষকের আসলে বিচার করা সম্ভব হয়েছে? এই ইন্টারিম যদি জনগণের পারপাস সার্ভ না করতে পারে, এই ইন্টারিম যদি জনগণের নারীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, এই ইন্টারিমকে তো শুধু আমি যমুনায় বসায় শুধু মিটিং করার জন্য আমি বসাই নাই। দেখেছি 2020 সালে ব্যাপক আকারে ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছে। আমরা জানি পূর্বের যে সরকার, শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার, এই সরকারের সাথে ধর্ষকের ভালো সখ্যতা ছিল, এরা ধর্ষকদের বিচার করতো না, এরা টিকতে পারে নাই। সুতরাং ইন্টারিম যদি ধর্ষকদের বিচার না করে, এরাও টিকতে পারে না। সরকার যখন প্রথম ক্ষমতায় এলো আমাদেরকে বলেছিল যে আপনারা দেখেন আমরা কি করি, অথচ তারা এসেছে 6 মাসের বেশি হয়ে গেলেও নারী নির্যাতন বা নারী নিরাপত্তার ক্ষেত্রে তারা যে সামাজিক বা রাষ্ট্রীয় কাঠামোয় কোনো পরিবর্তনই আনেনি। উল্টে কিছুদিন আগে আমরা দেখলাম যে যখন বাসে নারীরা ধর্ষণ হয়েছিল, নিপীড়ন হয়েছিল, পুলিশ যেখানে প্রত্যক্ষদর্শীরা বলল যে হ্যাঁ ধর্ষণের ঘটনা ঘটেছিল, পুলিশ প্রেস ব্রিফিং করে বলেছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। ফর্দ শুরু করি যে কবে কবে কি কি হয়েছে সেটা বলে শেষ করা সম্ভব না। আমরা অতি দ্রুত যাতে এই সব নারী নির্যাতন, খুন, গুমের বিচার সুষ্ঠু এবং দ্রুত বিচার হয় সেই দাবি জানাচ্ছি।